তারপর বটুকবাবুর সেই পুরনো বই বীরভূমের ইতিহাসের সঙ্গে তপময়বাবুর সব কথা যেন অক্ষরে অক্ষরে মিলে গেল। শতুকা বটুকবাবুকে বলছে, বটুকবাবু, তাহলে তো আপনার বইয়ে সবকিছুই যে এখানে মিলে যাচ্ছে। কি কথা বলুন তো বটুকবাবু? ওই যে আপনি বলেন না, আরে আপনি প্রায় বলেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমরা তপময়বাবুর মুখ থেকে শুনে নিয়েছি কেতুগ্রামের পাঠাগারটা ঠিক কোথায়। সেই অনুযায়ী আমরা রাস্তা থেকে টোটো বা অটো ধরার জন্য দাঁড়িয়ে আছি। হঠাৎ আমাদের সামনে একটা বড় ঢিল এসে পড়ল, যেটা কাগজ দিয়ে মোড়া আছে। শতুকা সঙ্গে সঙ্গে পিছনে তাকালো, কিন্তু কাউকেই দেখতে পেল না। কেউ একটা কাগজ আমাদের দিকে ছুঁড়ে দিয়ে পালিয়েছে। শতুকা কাগজটা খুলছে। কাগজে পরিষ্কার লেখা আছে, একবার কোনো রকমে মৃত্যুর হাত থেকে বেঁচেছ বলে দ্বিতীয়বারও যে বেঁচে যাবে এরকম কোনো কারণ নেই। যদি প্রাণের মায়া থাকে তাহলে ভালোয় ভালোয় কেতুগ্রাম থেকে সরে যাও, না হলে মৃত্যুর জন্যে তৈরি হও। এরপর থেকে শোনা যাক। শতুকে এটা পড়তেই বটুকবাবুর মুখে আতঙ্কের ছায়া। শতুক অবশ্যই পরিবেশটা একটু সহজ করতেই বলল, আমরা চণ্ডীদাসের গুপ্তধন উদ্ধার করতে মনে হয় খুব কাছেই পৌঁছে গিয়েছি, আর তাতেই বদমাইশগুলোর গায়ের জ্বালা হচ্ছে, আর তাই তারা বারবার এইভাবে আমাদের ভয় দেখাচ্ছে। আর শতুকা, রবি দত্ত অন্তর্ধান রহস্য সেটাও তো রয়ে গিয়েছে। হ্যাঁ, সেটা অবশ্যই রয়ে গিয়েছে। তবে আমার কি মনে হয় বলতো, এই চণ্ডীদাসের গুপ্তধন আর তার সঙ্গে রবি দত্তর অন্তর্ধান রহস্যের একটা গভীর হলেও যোগ আছে। আমার মনে হয় এই দুটোর জট এমনভাবে জড়িয়ে আছে যে আমরা যে কোনো একটা রহস্য যদি সমাধান করে ফেলি, তাহলে আরেকটার সমাধানও খুব দ্রুত হয়ে যাবে। বটুকবাবুর ভয়ের ভাব এখনো সেইভাবে কাটেনি। সে তাই আমাদের সবাইকে বলে, সাত্যকী বাবু, আমার মনে হয় ওরা এখনো আমাদের ভালো মতোই অনুসরণ করছে, আর তার থেকে ওরা আমাদের এইভাবে হুমকি চিঠি দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ওপরে ভালোই নজর রাখা হচ্ছে, কিন্তু আমি ভাবছি আমাদের ওপরে এইভাবে ঠিক কে নজর রাখছে। সেটা হোটেল মালিক অজয় সমাদ্দার না অন্য কেউ, সেটা এখন আমাদের ভাবনার বিষয়। তাহলে সাত্যকী বাবু, আমরা কি আর কেতুগ্রাম পাঠাগারে যাব? হ্যাঁ, অবশ্যই ওখানে যে আমাদের যেতেই হবে। আমরা আমাদের ওপরে দেওয়া সমস্ত হুমকিকে এড়িয়ে শেষ পর্যন্ত পৌঁছে গেলাম কেতুগ্রাম পাঠাগারে। সেখানে যিনি গ্রন্থাগারিক ছিলেন সেই অনুজ সেন আমাদের আসার কারণ আর তপময়বাবুর রেফারেন্স শুনে বললেন, দেখুন, এখন তো চণ্ডীদাসকে নিয়ে আগ্রহের কথা খুব কমই শোনা যায়। সেই অবস্থায় আপনারা যখন চণ্ডীদাসের ওপরে সব বই দেখতে চাইছেন, সব বই আমি আপনাদের দেখাবো। আর চণ্ডীদাসের রচিত শেষ পুঁথি নাকি এই গ্রন্থাগারেই রাখা আছে, সেটি যদি আপনি আমাদের একটিবার দেখান খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সব কিছু আপনাদের আমি দেখাবো। তবে একটাই কথা, আপনারা কোনোভাবেই চণ্ডীদাসের এই পুঁথির কথা কাউকে জানাতে পারবেন না। তার কারণ, এই পুঁথির কথা যত বাইরে যাবে, তত সেই পুঁথি দেখবার আগ্রহ নিয়ে আরও অনেক মানুষ আসবে। আর তার মধ্যে কতজন যে ইতিহাসকে ভালোবেসে দেখবে, আর কতজন যে ওই ঐতিহাসিক পুঁথিকে নিজের বলে আপন করে নিতে চাইবে, কে জানে। সে ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। তবে আপনার কথা শুনে মনে হলো আপনার কাছে এই পুঁথির সন্ধানে আরও বেশ কিছু মানুষের আগমন ঘটে। হ্যাঁ, ঠিক তাই। মাঝে মাঝে অনেক মানুষই আসেন এই পুঁথির খোঁজে, তবে আমি সরকারি নিষেধাজ্ঞা আছে বলে তাদের বেশিরভাগ ক্ষেত্রে এড়িয়ে যায়। এরপর আমাদের নিয়ে লাইব্রেরির একটা ভেতরে ঢুকে পড়লেন অনুজবাবু। তারপর একটা আলমারি খুলে বার করলেন প্রাচীন এক পুঁথি। প্রাচীন বাংলা ভাষায় লেখা সেই পুঁথি দেখে আমরা সবাই খুবই অবাক। বটুকবাবুর চোখ বড় বড় করে বললেন, এখন তাহলে আমাদের সামনে আছে চণ্ডীদাসের শেষ পুঁথি। সেটা এখন আমাদের হাতে করে দেখার সৌভাগ্য হচ্ছে। শতুকা বটুকবাবুর অতি উৎসাহ দেখে বলতে বাধ্য হল, বটুকবাবু, খুব সাবধানে এই পুঁথি নাড়াচাড়া করুন, অনেক মূল্যবান সম্পদ এটি। হ্যাঁ হ্যাঁ সাত্যকী বাবু, সে আর বলতে, আমি খুব সাবধানে এই পুঁথি দেখছি। শতুকা
তাহলে এই পুঁথি যদি চণ্ডীদাসের শেষ পুঁথি হয়, তাহলে তো তিনি এতে বেগমের গুপ্ত সন্ধানের কোনো ইঙ্গিতও দিয়ে রাখতে পারেন। আমাদের কিন্তু এই পুঁথিটা খুব ভালো করে দেখতে হবে। বটুকবাবু শতুকার হাতে ওই পুঁথিটা দিয়ে দিয়েছে। শতুকা খুব ভালো করে সেটা দেখছে। শতুকার একটা বড় গুণ, খুব তাড়াতাড়ি শতুকা অনেক কিছু পড়ে ফেলতে পারে, যেটা অন্য সাধারণ মানুষের পক্ষে অসম্ভব নয়। শতুকা ওইভাবে খুব দ্রুত পুঁথির পাতা উল্টাতে উল্টাতে এক জায়গায় আটকে যায়। শতুকা খুব দ্রুত আমাকে বলল, শেরু, আমি যে লাইনগুলো বলছি সেগুলো তুই তোর মোবাইলের নোটপ্যাডে নোট করে নে। লেখ, পীড়িত বড় কঠিন জ্বালা, পীড়িত বড় কঠিন জ্বালা, বাঁচার আশা নাই, রাধা আমার রত্নদাত্রী, লুকাই কোথা তাই, ভূতের রাজা বক্ষে ধরো, প্রেমের সকল দান, হারিয়ে যাব কোথায় আমি, রইবে আমার মান। লিখেছিস? আমি পুরোটাই খুব মনোযোগ সহকারে লিখে নিলাম আমার নোটপ্যাডে। কিন্তু এইসবের মানে কি? আর শতুকা চণ্ডীদাসের পুঁথির মধ্যে ওই লেখাটাই কেন আমাকে লিখতে বলল, তা আপাতত আমার মাথায় ঢুকছে না। রূপসার অবশ্য বেশ কয়েকবার প্রথম লাইনটা খুব আস্তে আস্তে বলে চলেছে, আর আমার দিকে আর চোখে তাকাচ্ছে। পীড়িত বড় কঠিন জ্বালা। পীড়িত বড় কঠিন জ্বালা, পীড়িত বড় কঠিন জ্বালা, পীড়িত। শেরু, তুমি পীড়িত মানে জানো তো? হ্যাঁ, প্রেম। কেন? যে প্রেমে পড়ে তার জ্বালা কিন্তু খুব, ঠিক যেমন চণ্ডীদাসের হয়েছিল। নবাবের পত্নীর প্রেমের জ্বালায় তিনি এমন ফেঁসে গেলেন যে তার আর কোনো বাঁচার আশাই থাকল না। আর তিনি সেটা মনে মনে উপলব্ধি করতে করতেই এই কাব্য রচনা করেছিলেন। বাহ, চণ্ডীদাসের শেষ পুঁথির খুব ভালো পাঠোদ্ধার করল রূপসা। আর রাধা আমার রত্নদাত্রীর অর্থ বুঝতে পেরেছ কি? না, সেটা তো আমি বুঝতে পারিনি। আমার মনে হয় ওটা হয়তো কোনো ভক্তি সংক্রান্ত হবে, ওই কৃষ্ণ রাধার সম্বন্ধে। না, এটা বুঝতে তোমার একটু অসুবিধা হচ্ছে। আসলে রাধাকে এখানে রূপক অর্থে বোঝানো হয়েছে। রাধা মানেই চিরন্তন প্রেমিকা, আর এখানে চণ্ডীদাসের রাধা হচ্ছে অবশ্যই নবাবের পত্নী। ব্যাস, এটা বলার সঙ্গে সঙ্গেই আমার মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। আমি সঙ্গে সঙ্গে বললাম, তাহলে শতুকা, রাধা আমার রত্নদাত্রী বলতে নিশ্চয়ই নবাবের পত্নী যে চণ্ডীদাসের প্রেমে পড়ে তাকে অনেক ধনরত্ন উপহার দিয়েছিল, তার প্রেমের উপহার হিসাবে আর যে ধনরত্ন গুপ্তধন হিসেবে রয়ে গিয়েছে বছরের পর বছর। বেশ অনেকটাই পরিষ্কার হচ্ছে চণ্ডীদাসের গুপ্তধনের ব্যাপারে। আর সেটা অবশ্যই সম্ভব হলো চণ্ডীদাসের শেষ পুঁথি আমাদের হাতে পড়বার জন্য। কিন্তু সেই গুপ্তধনটি কোথায় আছে এটা যে কিছুতেই আমাদের মাথায় পরিষ্কার হচ্ছে না। শতুকা বলছে, শেরু, রাধা আমার রত্নদাত্রী পর্যন্ত নয় বোঝা গেল, লুকাই কোথা তার মানে নবাবের পত্নীর দেওয়া গুপ্তধন তিনি কোথায় লুকাবেন, এটা নিয়ে তার মানে একটা ভাবনা ছিল। কিন্তু এর পরের লাইনটা যেন একেবারেই আমাদের কাছে হেয়ালির মতো মনে হচ্ছে। ভূতের রাজা বক্ষে ধরো, প্রেমের সব দান। আমার ধারণা এই দুই লাইনের মধ্যেই কোথাও একটা লুকিয়ে আছে এই গুপ্তধনের পাওয়া সংকেত। দেখতে হবে না, এই গুপ্তধন ভূতেদের রাজার কাছেই গচ্ছিত রেখে চণ্ডীদাস নবাবের সৈন্যদের হাতে ধরা পড়েছিলেন। আর তারপর ভূতের রাজার জিম্মায় থাকার ফলেই আর কোনো কেউ সেই গুপ্তধন উদ্ধার করে উঠতে পারেনি। বটুকবাবুর এইসব কথা শুনে আমাদের সবার মুখেই হাসি। আর শতুকা সেই কথায় যেন আরো একটু উৎসাহ দিতেই বলে, আর এখনো সেই ভূতের রাজা রক্ষা করে যাচ্ছে চণ্ডীদাসের গুপ্তধন। আর যারা সেই গুপ্তধনের পেছনে ছুটছে তাদের হাফিজ করে দিচ্ছে, যেমন ওই রবি দত্ত, বা তাদের ওপর আত্মঘাতী হামলা চালাচ্ছে, যেমন আমার ওপর চালানো হয়েছে। শতুকার এই কথা শুনে বটুকবাবুর চোখ মুখে কেমন যেন একটা আতঙ্কের রেখা ছড়িয়ে পড়ে।
আর তার এরপরে হতাশ উক্তি, তাহলে তাহলে আমরা এখন যেভাবেই গুপ্তধনের পেছনে ছুটছি, তাহলে আমরাও তো যে কোনো সময় হাফিজ হয়ে যেতে পারি। হ্যাঁ, হতেই পারি, সেটা যথেষ্ট সম্ভাবনাই আছে। বাবা ভূতনাথ, বাবা ভূতনাথ, এই বিপদের মুখ থেকে আমাদের রক্ষা করো। বটুকবাবুর মুখ থেকে এই কথা শোনার পর শতুকার মুখে যেন আলোর আভাস। বটুকবাবু, আপনি এখন ভূতনাথ বা শিবের শরণাপন্ন হয়ে ভালোই করলেন। এখানে তাহলে চণ্ডীদাস ভূতের রাজা বলতে ভূতনাথ বা শিব ঠাকুরকেই বোঝাতে চেয়েছেন। আর আমাদের মনে রাখতে হবে যে চণ্ডীদাস বহুলা শক্তিপীঠের যেমন পূজারী ছিলেন, তেমনি সেই শক্তিপীঠের ভৈরব মন্দিরেও তাঁর নিত্য যাতায়াত ছিল। আর ঠিক সেই কারণেই তাকে কিন্তু নবাবের সৈন্যরা ধরেছিল সেই ভৈরব মন্দির থেকে, যেটা কাছের শ্রীখণ্ড গ্রামে অবস্থিত। কিন্তু শতুকা, ভূতের রাজা বক্ষে ধরো প্রেমের সকল দান, এটা বলতে কি বোঝানো হয়েছে বলো তো? ভূতের রাজা বলতে না হয় বোঝা গেল শিব, কিন্তু তার বক্ষ সেটা আবার কি? আর সেটা কিভাবে বা নবাবের পত্নীর দেওয়া গুপ্তধনকে রক্ষা করবে বলো তো? হ্যাঁ, পুরো ব্যাপারটাই এখনো আমার নিজের কাছেই পরিষ্কার নয়। তবে আমার মনে হচ্ছে বক্ষ বলতে হয়তো মন্দিরকেই বোঝানো হচ্ছে, বা হয়তো অন্য কোনো কিছু যেটা আমাদের এখনকার ধারণাতেই নেই। আচ্ছা শতুকা, বক্ষে ধরো বলতে মন্দিরের গর্ভগৃহকেও বোঝানো হতে পারে তো? হ্যাঁ, সেই সম্ভাবনা অবশ্যই থেকে যায়, কিন্তু আমার মনে হচ্ছে আমরা যদি স্পটে না যেতে পারি তাহলে এই সব কিছু নিয়ে একদম পরিষ্কার হতে পারবো না। আমাদের শুধু অন্ধকারেই হাতড়ে যেতে হবে। তবে আমাদের ওপরে অন্য আক্রমণ হওয়ার থেকে খুব সাবধানে থাকতে হবে। অবশ্যই। আমরা শ্রীখণ্ড গ্রামে পৌঁছে গিয়েছি। সেখানে যখন আমরা সন্ধান করলাম ভীরুক ভৈরব মন্দিরের কথা, তখন অনেকেই আমাদের দিকে বেশ বাঁকা চোখে তাকালো। একজন তো সরাসরি বলেই বসলো, কি দরকার ওই রকম জায়গায় যাওয়ার? সেই মন্দিরে তো বলা যায় এখন খুব একখান মানুষ যায় না। কেন সেখানে এখন মানুষ যায় না কেন? কি করে যাবে? সেই মন্দির তো রয়েছে গভীর এক জঙ্গলের মধ্যে, পুরো মন্দির হয়ে। আর সেইখানে যারা যায় তারা আর কেউ ফিরে আসে বলি শোনা যায় না। কেন, সেখানে কি এমন আছে যার জন্য সেই মন্দিরে কেউ গেলে আর ফেরত আসে না? তার কারণ আমাদের কাছে অজানা। তবে এই তো কয়েকদিন আগেই ওই মন্দিরের সন্ধান করছিল কয়েকজন, কিন্তু তাদের আমরা আর কাউকে ফিরে আসতে দেখি নাই। কিন্তু তার মানে তো এই নয় যে তারা ওখান থেকে ফেরেনি। তারা হয়তো ফিরেছে, তবে এখানে নয়, তারা ফিরে এসেছে তাদের নির্দিষ্ট জায়গায়। শতুকার কথা শুনে সেই ব্যক্তি একটু যেন ভেবে নিল, আর তারপর বলল, হ্যাঁ, সেইটা হয়তো হলেও হতে পারে। এইবারে আপনি একটু আমাদের বলে দিন তো যে ওই মন্দিরটা ঠিক কোথায়? কোথায়? আগে এই গ্রামের শেষে যে ঘন জঙ্গল রয়েছে, সেই জঙ্গলের মধ্যে একটা ছোট ওই পায়ে চলা রাস্তা রয়েছে। সেটা ধইরা সোজা চলি গেলে একটা বড় বট গাছ পড়বে। সেইখান থেকে সোজা ওই দক্ষিণ দিকে রওনা দিলে তবেই সেই মন্দিরের দেখা পাইবেন। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে আপনারা কিন্তু ওই মন্দিরের পথে বেশ সাবধানে যাবেন, না হলে কখন যে ওখানে কোথা থেকে বিপদ চলে আসবে তা তো কেউ জানে না। হ্যাঁ, সেই সাবধান আমাদের বজায় রেখেই চলতে হবে। আর আপনাকে পরামর্শের জন্য অনেক ধন্যবাদ। আমরা সবাই শ্রীখণ্ড গ্রামের জঙ্গলের মধ্যে দিয়ে এগোচ্ছি ভীরুক ভৈরবের মন্দিরের দিকে। আমরা সবাই খুবই সাবধানে এগোচ্ছি। বেশ ঘন জঙ্গল আর চারপাশ খুবই নিস্তব্ধ। তার মধ্যে বটুকবাবুর জিজ্ঞাসা, সাত্যকী বাবু, এই বলে বাঘ আছে? বাঘ নেই, তবে বাঘ রোল আছে। ও, তাহলে তো সেভাবে ভয়ের কিছু নেই। না, এমনিতে তেমন একটা ভয়ের কিছু নেই, তবে কোনো দাঁতালো শূকর যদি আপনার দিকে তেড়ে আসে তাহলে সেটা একটা ঘোরতর সমস্যার সৃষ্টি করতে পারে। উরি বাস, দাঁতালো শূকর, সে তো খুব সাংঘাতিক মশাই।
হ্যাঁ, তার সঙ্গে ধরুন ওই বিষধর সাপ, বাইসন এসবও রয়েছে। না না না, কোনো জঙ্গলই তো দেখছি সেফ নয়। বটুকবাবু আর সতুকার এইসব কথায় আমি আর রূপসা মুখ টিপে হাসছি। এই অবস্থায় যদি সত্যি সত্যি একটা বুনো শূকর বা বাইসন বটুকবাবুর সামনে চলে আসে, তাহলে কি হবে বলো তো শেরু? এটা বলে রূপসা আমার দিকে তাকিয়ে হাসলো, আর রূপসার এই হাসিটাই আমার সব থেকে ভালো লাগে। আমি ওর দিকে তাকিয়ে হাসছি, কিন্তু আমাদের গ্রুপ লিডার সতুকার দৃষ্টি সব দিকেই। সতুকা যেই দেখলো আমরা দুজনে দুজনের চোখে আনমনা হয়েছি, সে সঙ্গে সঙ্গেই বলল, এই যে জোর বিজোর, তোমরা সামনের দিকে খেয়াল রাখো। মনে রেখো তোমরা এখন একটা জঙ্গলের মধ্য দিয়ে চলেছ, আর আমাদের এক্স জার্নালিস্ট সঙ্গী বটুকবাবুর কথায় কোনো জঙ্গলই কিন্তু এখন আর সেফ নয়। সতুকার এই কথাতে আমরা দুজনেই যথেষ্ট অপ্রস্তুতে পড়লাম। তবে সতুকাও অন্তর্যামী, সে মনে হয় আমাদের অবস্থাটা বুঝতে পেরে বলল, আসলে এই জঙ্গলের মধ্যে আমাদের ওপরে যেমন বন্যজন্তুরা আক্রমণ করতে পারে, তেমনই আমাদের ওপরে হামলা করতে পারে আমাদের ওপরে যারা আগে আক্রমণ করেছিল তারা। তাই আমাদের সবসময় চোখ কান খোলা রেখে এগোতে হবে। বেশ, আমরা অনেক দূর এগিয়ে এসেছি জঙ্গলের মধ্যে। পায়ে চলা রাস্তাটা ক্রমশ অস্পষ্ট হতে হতে এবারে একেবারেই আমাদের চোখের সামনে থেকে আচমকাই যেন মুছে গেল। আমরা সবাই তাই খুবই অপ্রস্তুতে পড়েছি, কিন্তু সতুকা খুবই সাহসী। সে কোনোভাবেই ভয় না পেয়ে এগিয়ে যেতে শুরু করেছে সেই জঙ্গলের মধ্যে দিয়ে, আর তার পিছন পিছন আমরা সবাই। তবে আমরা প্রত্যেকেই খুবই সাবধানী। আমরা এগোচ্ছি, হঠাৎ জঙ্গলের মধ্যে কিসের জন্য একটা সরে যাওয়ার আওয়াজ। তাহলে কি আমাদের উপরেই যারা আক্রমণ করেছিল তারা কি এবার আমাদের পিছন পিছন এদিকেই আসছে? আমরা সবাই সতর্ক দৃষ্টি দিয়েই সেই দিকে এগোচ্ছি, কিন্তু এবারে যা দেখলাম তাতে আমরা অনেকটাই নিশ্চিত বোধ করলাম। আমাদের পিছনে অন্তত এখানে কেউ লাগেনি। আমাদের আগমনের ভয় পেয়ে দুটো শিয়াল সরে যাচ্ছে, আর তাতেই এই আওয়াজ। আর তাই দেখে বটুকবাবুর চোখ মুখ একটু স্বস্তি। আমরা জঙ্গলের মধ্যে আরো অনেকটা এদিক ওদিক ঘুরলাম। তারপর পেলাম আমাদের আকাঙ্ক্ষিত ভূতনাথ ভীরুকের লিঙ্গ ভৈরব মন্দির। চারপাশ জঙ্গল প্রায় ঢেকে গিয়েছে, মনে হচ্ছে যেন ভেঙে ভেঙে পড়ছে এই মন্দির, একেবারেই পোড়া হয়ে গিয়েছে। আমরা খুব সাবধানে এগোচ্ছি। সতুকার চোখ কান সবসময় খুব ভালোভাবেই খোলা। সেরূপ দেখ দেখ, এখানে কেউ কিন্তু যাওয়া আসা করেছে। এখানকার ঘাসগুলো চাপা পড়েছে পায়ের চাপে, আর সেটা অনেকদিন আগে কিন্তু হয়নি। তাহলে তো আমাদের আগে এখানে চণ্ডীদাসের গুপ্তধনের লোভে অন্য কেউ আসতে পারে। হ্যাঁ, সেই সম্ভাবনা প্রবল। আমরা এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। বেশ বড় একটা শিবের মূর্তি আমাদের নজরে এসেছে। বোঝাই যাচ্ছে এই শিবের মূর্তি অনেক প্রাচীন। বটুকবাবু এই শিব মূর্তিকে দেখে জয় বাবা ভূতনাথের জয় বলে খুব জোরে চিৎকার করল। সতুকা মূর্তির চারপাশটা খুব ভালো করে দেখছে। বোঝাই যাচ্ছে সতুকা এখানে কোনো গোপন সুড়ঙ্গের সন্ধানে রয়েছে। সতুকার দেখা দেখি আমি আর রূপসাও এরকম কোনো সুড়ঙ্গের সন্ধান করছি যেখানে লুকিয়ে রাখা আছে নবাবের গুপ্তধন বা চণ্ডীদাসের গুপ্তধন। দেয়ালের গায়েও আমরা হাত দিয়ে দেখছি দেয়ালের গায়ের কোনো একটা অংশে ফাঁক হয়ে গিয়ে সেখানে সুড়ঙ্গের মুখ দেখা যায় কিনা, কিন্তু না, সেরকম কোনো কিছুই আমাদের নজরে আসলো না। বটুকবাবুর অধৈর্য প্রশ্ন, সাত্তকী বাবু, তাহলে কি আমাদের কোনো হিসাবে ভুল হয়ে গিয়েছে, আর তাই আমরা চণ্ডীদাসের গুপ্তধন কোথাও খুঁজে পাচ্ছি না? সতুকা এই কথার উত্তর না দিয়ে একটা দেওয়ালের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়ালো, খুব মনোযোগ দিয়ে যেন সেই দেওয়াল দেখছে। তারপর হাত বোলাতে থাকে সেই দেওয়ালে। আর সতুকার সেই কাজ দেখে আমরাও সবাই দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছি। তাহলে কি পাওয়া গেল? চণ্ডীদাসের সেই গুপ্তধনের হদিশ। আমি সতুকাকে তাই নিয়ে প্রশ্ন করতে যাব, আর ঠিক তখনই যেন আমাদের চমকে দিয়ে চারপাশের জঙ্গলের মধ্যে থেকে চারজন বেরিয়ে এলো। তাদের দুজনের হাতে রিভলভার আর অন্যদের হাতে ধারালো ছোরা যেন চকচক করছে। আমরা অবাক হয়ে দেখছি যে দুজনের হাতে রিভলভার তাদের দুজনের মুখে মুখোশ দিয়ে ভালো করে বাঁধা। আমাদের অবাক হয়ে কিছু কথা বলার আগেই তাদের মধ্যে দিয়ে মুখোশধারী একজন বলল, আর একদম নড়াচড়া নয়,
নড়াচড়া করলেই আমাদের বন্দুকের গুলি তোমাদের মাথার গুলি উড়িয়ে দেবে। তোমাদের অনেক সাবধান করেছি, এখান থেকে চলে যেতে বলেছি, কিন্তু তোমরা সেই কথা কোনোভাবেই শোনোনি। আর তাই এবারে আমাদের হাতেই তোমাদের মৃত্যু লেখা আছে। যদি তোমরা আমাদের কথা না শোনো, তোরা কি হাঁ করে দেখছিস কি? যা যা যা, ডিটেকটিভ যেখানে দেওয়ালের গায়ে হাত দিয়েছে সেখানে ভালো করে দেখ, নিশ্চিত সেখানেই রয়েছে চণ্ডীদাসের গুপ্তধনের হদিশ। ব্যাস আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে অন্য দুজন সেই দেওয়াল হাত দিয়ে চেপে দেখতে লাগলো, কিন্তু না, তারা কোনোভাবেই সফল হলো না ওই দেওয়ালের ভেতর থেকে কোনো গোপন সুড়ঙ্গের হদিশ বার করতে। সঙ্গে সঙ্গে রিভলভারধারীর হুঙ্কার, ওই গোয়েন্দা, ওখানে তো সুড়ঙ্গ নেই, তাহলে কোথায় সেই চণ্ডীদাসের গুপ্তধন রাখার গোপন সুড়ঙ্গ? কোনো কিছু ভালো করে না দেখে বলে দিলেই তো হলো না যে সেখানে কোনো গোপন সুড়ঙ্গ নেই। আমি যখন ওখানে এসে দেখছিলাম, তার মানে ওখানে নিশ্চয়ই কিছু না কিছু আছে। নিজেরা এসে দেখো, তারপর আমাকে বলো যে ওখানে কিছু নেই। শতুকার এটা বলা মানে নিশ্চয়ই ওই দেওয়ালে গুপ্তধনের কিছু আছে, আর সেটা যথাসম্ভব গুপ্তধনে রাখা সুড়ঙ্গের সন্ধানই হবে। শতুকার বলার পরপরই মুখোশধারী দুজনই নিজেরা সেই দেওয়ালের গায়ে হাত দিয়ে দেখতে চাইছে কোথায় সেই চণ্ডীদাসের গুপ্তধনের সুড়ঙ্গের মুখ রয়েছে। ব্যাস এই কয়েকটা মুহূর্ত শতুকা আমাকে আর রূপসাকে চোখের ইশারা করে দিয়েছে। তার মানে ওদের অন্যদিকে মনোযোগ দেওয়াই এই সময়টুকু আমাদের ব্যবহার করতে হবে ওদের ওপর আক্রমণ শানানোর জন্য। শতুকা মুহূর্তের মধ্যে মুখোশ আর রাইফেলধারী দুজনের ওপরে ঝাঁপিয়ে পড়ল কেরালার প্রাচীন মার্শাল আর্ট কালারি পায়াততুর মার দিয়ে। পিছন দিক থেকে হঠাৎ করে তাদের উপর এই হামলার জন্য তারা একেবারেই তৈরি ছিল না। তারা হুমড়ি খেয়ে পড়ল, আর অন্য দুজন যাদের হাতে ছোড়া ছিল তারাও ওদেরকে সাহায্য করতে উঠে দাঁড়াতে পারল না। তার আগেই আমি আর রূপসা ওদের ওপর ঝাঁপিয়ে পড়ে ওদের ধরাশায়ী করে ফেললাম। মুখোশধারী দুজনের হাত থেকে পিস্তল পড়ে গিয়েছে। তারা সেই পিস্তল দুটো নেওয়ার চেষ্টা করলেও বটুকবাবু দৌড়ে গিয়ে সেই পিস্তল দুটো নিয়ে আনন্দে চিৎকার করে উঠল, পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, দুটো পিস্তল এখন আমার কাছে। শতুকা ওই দুই মুখোশধারীর পিঠে দুই পা দিয়ে বসে আছে। তারপর সেই অবস্থায় সে ওদের দুজনের মুখোশ হাত দিয়ে টেনে খুলে দিল। আর তারপর আমরা যা দেখলাম তাতে আমাদের সবারই খুব অবাক হওয়ার পালা। ওই দুই মুখোশধারী হচ্ছে আর কেউ নয়, তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের পূর্ব পরিচিত হোটেলের কাটোয়া স্টারের রুম বয় পরিমল, আর অন্যজনকে দেখে শতুকা বলল, শেরু, রূপসা, দেখ তো একে ভালো করে চিনতে পারিস কিনা। শতুকার এই কথা বলবার সঙ্গে সঙ্গে আমরা দুজন খুব ভালো করে দেখলাম। প্রথমে চিনতে একটু অসুবিধা হলেও এবারে আমাদের চিনতে একদমই অসুবিধা হলো না। আরে, এ তো যার খোঁজে আমরা এসেছি সেই অনুপম দত্তের নাতি রবি দত্ত। আমরা খুবই অবাক হয়েছি এদের দুজনকে এখানে এই অবস্থায় দেখে। আমি যেন শতুকাকে বললাম, শতুকা, এ তো হচ্ছে রবি দত্ত, যার সন্ধান করতেই আমরা এখানে এসেছি। আর অন্যজন হোটেলের রুম বয় পরিমল, যে আমাদেরকে বলছিল রবি দত্তের অন্তর্ধানের পিছনে হোটেলের মালিক অজয় সমাদ্দারের হাত থাকার সন্দেহের কথা। বলতো কি সন্দেহ থাকতে পারে এর মধ্যে? আসলে আমার প্রথম থেকে সবকিছু নিয়ে একটা বড় সন্দেহ ছিল। রবির অন্তর্ধানের পরে তার দাদু পুলিশে জানালো না, সেটাই প্রথমে আমার আশ্চর্য লেগেছিল। তারপর আমি রবি দত্তর ব্যাকগ্রাউন্ড চেক করতে করতে নানান তথ্য পাই, যাতে আমি বুঝতে পারি যে রবি এই রকম নানান কাজে অভ্যস্ত। আর তারপর হোটেল মালিক অজয় সমাদ্দারের সঙ্গে প্রাথমিক কথাবার্তা বলে আর ওর ফোন রেকর্ড ট্র্যাক করে আমি নিশ্চিত হই যে সে কোনোভাবেই এই কেসের সঙ্গে যুক্ত নয়। তার মানে হোটেল বয় পরিমল আমাদের হোটেল মালিকের কথা বলে আমাদেরকে রীতিমতো মিসগাইড করেছে। সেখান থেকেই আমার ওর ওপর একটা সন্দেহ কাজ করতে থাকে। তারপর আমি যখন কেতুগ্রাম পাঠাগারের লাইব্রেরিয়ান অনুজ সেনকে রবি দত্তর ছবি দেখিয়ে জিজ্ঞাসা করি যে এই ব্যক্তি তার কাছে চণ্ডীদাসের শেষ পুঁথি দেখতে এসেছিল কিনা, তখন তিনি যখন হ্যাঁ বলেন, তখন আমার রবির ওপরে সন্দেহ আরও জোরদার হয়। কিন্তু শতুকা, আমার মনে হয় রবির দাদু এই ব্যাপারটা জানতো না, আর যদি জানতো
যে তার নাতি এরকম নানান ধরনের কাজ করে, তাহলে তিনি আবার আমাদের তার অন্তর্ধানের তদন্তের কাজে নিযুক্ত করলেন কেন? বাপ মা মরা নাতি, সে যে কোনো কাজের সম্ভাবনার সঙ্গেই যুক্ত থাকুক না কেন, হাজার হোক, সে তার নাতি, তার একমাত্র নয়নের ধন। তাকে পাওয়া যাচ্ছে না, তাহলে দাদু কি করে ঠিক থাকতে পারে বল? আর আমাদের তদন্তের দায়িত্ব দিয়ে দাদু ভেবেছিলেন তার নাতি যতই অকাজ কুকাজ করুক না কেন, ঠিক আবার আমরা তাকে তার সন্ধান দিয়ে দেব। কিন্তু এই তদন্তে যে রবিকে এভাবে দোষী হিসেবে সাব্যস্ত করবে, এটা তার মাথায় আসেনি। আমার এই কথা বলার সঙ্গে সঙ্গে রবি হাত জোর করে বলে উঠল, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। আমি তো শুধু মানুষের চোখের আড়ালে থাকা প্রাচীন এক গুপ্তধন গবেষণা করে উদ্ধার করতে চাইছিলাম। দেখো, সেটাও একটা অপরাধ কিন্তু। আর তুমি তো তোমার দলবল নিয়ে আমাদের ওপরে পিস্তল নিয়ে চড়াও হলে, সেটাও কি একান্তই ছেলে মানুষই? আসলে আমি আমি নিজে চণ্ডীদাসের গুপ্তধন অনেক সন্ধান করেও পাচ্ছি না দেখে, যখন দেখলাম আপনারাও আমাকে সন্ধানের পাশাপাশি ওই গুপ্তধনও খুঁজছেন, তখন ভাবলাম আপনাদের অনুসরণ করে যদি এই গুপ্তধনের মালিক হওয়া যায়। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমার দাদু একা বৃদ্ধ মানুষ, আমি তার কাছে ফেরত যেতে চাই। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। আমরা সবাই আইনের সেবক মাত্র। আইনের বাইরে গিয়ে কোনো কাজ আমি অন্তত করি না। আমি তোমাদের পুলিশের হাতে তুলে দেব, তারপর পুলিশ তোমাদের ওপরে আইন মতো ব্যবস্থা নেবে। শতুকা যখন রবির সঙ্গে এই কথা বলছে, তখন আবার বটুকবাবু নিজের কোনো ধৈর্য ধরছে না। সে বলছে, সাত্যকী বাবু, আর দেরি না করে মনে হয় আমাদের এবারে মন্দিরের দেওয়ালে সবাই মিলে চাপ দিয়ে গুপ্তধনের সুড়ঙ্গের মুখ খুলে ফেলা উচিত। বটুকবাবুর এই কথা শুনে শতুকা হেসে বলল, না বটুকবাবু, আপনি যা ভাবছেন তা নয়। এই দেওয়ালে কোনোভাবেই কোনো গুপ্তধন নেই। তাহলে আপনি ওইভাবে ওই নির্দিষ্ট দেওয়ালে বারবার হাত দিয়ে কি করছিলেন? আসলে আমি বুঝতে পেরেছিলাম এই ভীরুক ভৈরবের মন্দিরে আমাদের ওপরে নজর রাখা হচ্ছে। তাই আমি যারা নজর রাখছিল তাদেরকে বিভ্রান্ত করার জন্যই ওইভাবে মন্দিরের দেওয়ালের গায়ে হাত দিয়ে চাপ দিয়ে বোঝাচ্ছিলাম যে দেওয়ালের ওখানেই রয়েছে চণ্ডীদাসের গুপ্তধন রাখা সুড়ঙ্গের মুখ। তাহলে তাহলে চণ্ডীদাসের আসল গুপ্তধন ঠিক কোথায়? বটুকবাবুর এই প্রশ্নে শতুকা আবার চণ্ডীদাসের শেষ পুঁথির সেই লেখাটাই শেষাংশ মনের থেকে বলে যেতে লাগলো, ভূতের রাজা বক্ষে ধরো প্রেমের সকল দান, হারিয়ে যাব কোথায় আমি, রইবে আমার মান। এটা বলে শতুকা আবার এর সঙ্গে যোগ করল, তাহলে বটুকবাবু, এই ভূতের রাজা মানে ভূতনাথ, আর ভূতনাথ মানে শিব। কিন্তু ভূতের রাজা বক্ষে ধরো বলতে এখানে যদি কোনো অন্তর্নিহিত অর্থ না ধরা হয়, তাহলে সোজা কথায় ঠিক কি অর্থ হয় বলুন তো? ভূতনাথ শিবের বুকেই প্রেমের সকল দান মানে চণ্ডীদাসের প্রেমিকা নবাবের পত্নীর দেওয়া সকল ধনসম্পদ লুকোনো আছে। বটুকবাবুর এই কথা শুনে শতুকার মুখে হাসি, আর তারপর শতুকা বলল, একদম ঠিক তাই। এখন আমরা ভীরুক ভূতনাথ শিবের মূর্তির বক্ষ বা বুকের অংশ একটু পরীক্ষা করব। এই বলে শতুকা শিবের মূর্তির খুব কাছে গিয়ে মূর্তিটাকে দেখতে লাগলো। তারপর কি যেন দেখে শতুকার মুখে মৃদু হাসি। এরপর শতুকা শিব মূর্তির বুকে হাত দিয়ে চাপ দিতে লাগলো, কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় বটুকবাবুকে বলল, বটুকবাবু, আপনার গায়ে জোর আছে তো? হ্যাঁ, অবশ্যই ভালো জোর আছে। হেদুয়াতে এখনো রেগুলার ডন বৈঠক দিই, জোর থাকবে না মানে? তাহলে এখানে এগিয়ে এসে আমার সঙ্গে একটু হাত লাগান তো, ভূতের রাজার বক্ষে একটু চাপ দেওয়ার জন্যে। বটুকবাবু সাগ্রহে এগিয়ে গেল শতুকার সঙ্গে শিবের মূর্তির বুকে চাপ দেওয়ার জন্য। আর দুজনে একসঙ্গে চাপ দিতেই কেল্লাফতে শিবের মূর্তির মধ্যেই লুকোনো ছিল নবাবের পত্নীর দেওয়া চণ্ডীদাসের অমূল্য সব গুপ্তধন। কি নেই তাতে? মূল্যবান হিরে, জহরত, পান্না, চুনি ও আরো অনেক অনেক সোনা। এই সব কিছু দেখে আমাদের সবার চোখই একেবারে ছানা বড়া হয়ে যায়। এত গুপ্তধন এইভাবে অনাদরে পড়েছিল,
এই মূর্তির মধ্যেই। রূপসা এইসব দেখে বলল, সতুকা, আমাদের তো দেখছি চণ্ডীদাসকে প্রশংসা করতেই হয়। এইভাবে অমূল্য সব গুপ্তধন লুকিয়ে রেখে তার ইঙ্গিত খুব সুন্দরভাবে তার শেষ পুঁথির মাধ্যমে দেওয়ার জন্য। হ্যাঁ, অবশ্যই। চণ্ডীদাসের যেমন প্রশংসা করতে হয়, তেমনি বটুকবাবুরও আমাদের মন খুলে প্রশংসা করতেই হয়। যেভাবে তার গায়ের জোর দিয়ে ঠেলে ভূতনাথ শিবের মূর্তিকে এইভাবে খুলে ফেলে আমাদের গুপ্তধনের হদিশ দিলেন, তাতে তার প্রশংসা না করে আমি পারছি না। হ্যাঁ হ্যাঁ, আমাদের সেই প্রশংসা অবশ্যই করতে হয়। বটুকবাবু তার এই প্রশংসার কথা শুনে খুবই লজ্জিত হয়ে বারবার 2 হাতে তালু কচলাচ্ছে আর চণ্ডীদাসের গুপ্তধনের দিকে তাকাচ্ছে। আর রবিরা গুপ্তধনের দিকে তাকিয়ে ভাবছে তাদের এত সামনেই এই গুপ্তধন ছিল, কিন্তু তারা কোনোভাবেই তার হদিশ পেল না। এই আফসোস আর তাদের যাওয়ার নয়। এতক্ষণ শুনলেন দ্য বিগ ডে প্রোডাকশনের 8ম নিবেদন, চণ্ডীদাসের গুপ্তধন রহস্য। কাহিনী ও নাট্যরূপ মঞ্জিত গায়েন, প্রযোজনা শুভেন কুমার দাস, নির্দেশনা বরুণ দাস, শব্দগ্রহণ শৈবেশ আদক, গ্রাফিক্স ও শব্দ পরিকল্পনা সুদীপ্ত দাস। এই নাটকে যাঁরা অভিনয় করলেন, প্রবাল মুখার্জি, শুভ ধর, সঞ্জয় দাস, সোমক রায়, পল্লব চক্রবর্তী, বর্ষা কর্মকার ঘোষ ও কুশল ভট্টাচার্য। গল্পটি শোনার পর আপনারা কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যত লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, ততই আমাদের আরও নতুন নতুন গল্প বলতে উৎসাহিত হব। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।